মাই হ্যাপি ম্যারিজ সিজন 2 যখন শুরু হয় তখন আমরা দেখি মিও স্বপ্নের মধ্যে খুবই আজবভাবে মিস্টার কুডোকে দেখে হুট করে ঘুম থেকে উঠে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি আরাতা মিওকে জিজ্ঞাসা করছে, তুমি কি স্বপ্নে মিস্টার কুডোকে দেখেছো? মিও বলে, হ্যাঁ। আমার খারাপ স্বপ্ন আসা কি আবারও শুরু হয়ে যাচ্ছে নাকি? আরাতা বলে, একদমই না। যদি এরকম হতো তাহলে মিস্টার কুডো ওই সময় দৌড়ে তোমার রুমে চলে আসতো। কুডো বলে, এমনিতে তো আমি কোনো অদ্ভুত কিছু অনুভব করিনি, তবে স্বপ্ন দৃষ্টির বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়াটা আমার না, বরং তোমার কাজ। তখন আরাতা মিওকে বলে, তোমার শক্তিগুলো এইমাত্র আপগ্রেড হওয়া শুরু হয়েছে, তবে এই শক্তিগুলো পুরোপুরি জাগ্রত বা উপলব্ধি না হওয়া পর্যন্ত আমি তোমাকে সাহায্য করব। তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না। কুডো বলে, যাদের কাছে এরকম অলৌকিক শক্তি থাকে তারা এই শক্তিটাকে কখনোই নিজের থেকে দূর করতে পারে না। ধীরে ধীরে যত সময় যাবে তত আস্তে আস্তে তুমি এই স্বপ্নের অর্থগুলো নিজেই বুঝতে পারবে। তারপর মিও কাজ করতে করতে ভাবছিল, আমি এই পৃথিবীর একমাত্র এমন মানুষ যার কাছে স্বপ্ন দর্শনের শক্তি রয়েছে, কিন্তু আমি এই শক্তিগুলোর অর্থ সম্পর্কে কখনো চিন্তা ভাবনাই করিনি। তারপর সিজন 2 এর ইন্ট্রো শুরু হয়। ইন্ট্রো শেষ হলে আমরা দেখি কুডো আর মিও মিস হাজুকির সাথে মার্কেটে শপিং শেষ করে সামনে এগিয়ে যাচ্ছিল। তখন হাজুকি মিওর সাথে অনেক রকম কথা বলছিল। পিছন থেকে কুডো বলে, একে তো তোমার জন্য আমার আর মিওকে শপিং করার পর এদিকে সেদিকে ঘুরে বেড়াতে হচ্ছে, তার উপরে তুমি আরো পকর পকর করে আমাদের মাথা খাচ্ছ। এই কথা নিয়ে তারা দুইজন ঝগড়া করতে শুরু করে। তখন মিও সেখানে কিছু একটা অনুভব করে, আর পরের মুহূর্তেই সে তার সামনে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পায়। এই বৃদ্ধ মানুষটার চেহারা একদম মিস্টার কুডোর চেহারার মতো ছিল। বৃদ্ধ লোক বলে, তোমার নাম মিও সাইমোরি, তাই না? আমি তোমার সাথে অনেক দিন ধরেই দেখা করতে চাচ্ছিলাম। তোমার বিয়ে হওয়া পর্যন্ত আমি অপেক্ষাই করতে পারিনি। কিছুক্ষণ পর সেখানে কুডো এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ লোক বলে, রাজধানী আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, আমি তো প্রায় রাস্তা ভুলেই গিয়েছিলাম। কুডো বলে, আমি যেটা জিজ্ঞাসা করেছি শুধু ওইটারই উত্তর দিন। তখন সেখানে হাজুকি এসেও এই মানুষটার সাথে কথা বলতে শুরু করে। মিও জিজ্ঞাসা করে, এই মানুষটা কি আপনাদের পরিচিত? কুডো বলে, এই মানুষটা তার থেকেও বড় একজন। হাজুকি বলে, ইনি হচ্ছেন আমাদের বাবা আর কুডো বংশের ফর্মার হেড। উনি বলেন, তোমার সাথে দেখা করে ভালো লাগলো, আমার নাম হচ্ছে টাডাকিও কুডো। মিও অনেক অবাক হয়ে একটু ঘাবড়ে যেয়ে বলে, আপনার সাথে দেখা করে আমারও অনেক ভালো লাগলো। তখন কুডোর বাবা বলে, আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার মতো একটা মেয়ে আমার ছেলের বউ হবে। আমি খুবই সৌভাগ্যবান একজন শ্বশুর। তখন কুডো জিজ্ঞাসা করে, এইসব কথা বাদ দিয়ে আপনি এটা বলুন, আপনি রাজধানীতে কি করছেন? তিনি বলেন, স্বাভাবিক, আমি এখানে তোমাদেরকে কুডো ভিলাতে আমন্ত্রণ জানাতে এসেছি, যেখানে আমি আমার ওয়াইফের সাথে বসবাস করি। তারপর তারা একটা রেস্টুরেন্টে চলে আসে। মিও তাকে দেখে ভাবতে থাকে, তার মানে ইনি হচ্ছেন মিস্টার কুডোর বাবা। ইনি আমার বিয়ের প্রস্তাব সাইমোরি বংশে পাঠিয়েছিলেন। তখন কুডোর বাবা বলে, আমি তোমার সাথে অনেক আগেই দেখা করতে চেয়েছিলাম, তবে কুডো তোমাকে নিয়ে কখনো সেখানে যায়নি। কুডো বলে, আমার কখনো সেখানে যাওয়ার ইচ্ছাও হয়নি। হাজুকি বলে, তার মানে আপনি এখানে শুধু এই কারণে এসেছিলেন? পিতাজি বলে, হ্যাঁ, আর তাছাড়াও আমি তোমার কাছে কিছু সাহায্য চাইতে এসেছিলাম। এটা শুনে কুডো সাথে সাথেই বলে দেয় যে আপনি কোনো রকম সাহায্য পাবেন না। পিতাজি বলে, আরে ভাই, এরকম বইলো না। এটা বলে সে একটা কাগজ সামনে এগিয়ে দেয়। কুডো ওই কাগজটা দেখে অনেক অবাক হয়ে যায়। পিতাজি বলে, ইদানিং আমাদের বাড়ির কাছে অনেক আজব ঘটনা ঘটছে। যারা এইসব আজব বিষয়গুলোর ইনভেস্টিগেশন করে তারা তো কোনো একটা কিছু অবশ্যই করবে, কিন্তু আমি এখানে অন্য কিছু একটা দেখেছি, তাই ভাবলাম এটা যদি কুডো ইনভেস্টিগেশন করে তাহলে আরো ভালো হয়। কুডো বলে, আপনি ভালোভাবেই জানেন যে আপনি এখন রিটায়ার হয়ে গিয়েছেন, তাই আপনার এখন এরকম ইনভেস্টিগেশন করার আর কোনো অনুমতি নেই। পিতাজি বলে, তুমি এত কঠোর কেন? সে মিওকে বলে, তোমার এরকম একটা কঠোর মানুষের সাথে জীবন কাটাতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়, তাই না? মিও বলে, একদমই না, মিস্টার কুডো আমার সাথে অনেক ভালো ব্যবহার করেন। কিছুক্ষণ পর কুডো কিছু একটা অনুভব করে। তখনই এভাবে একটা কাগজের পাখি কুডোর কাছে চলে আসে। কুডো ওই কাগজটা খুলে লেখা পড়ে পিতাজিকে বলে, আপনি এই বিষয়টা আগে থেকেই জানতেন, তাই না?
কুডো মিয়োকে বলে আমাদেরকে ইনভেস্টিগেশন করার জন্য যেতে হবে। রাজকুমার তাকাহিতোর তরফ থেকে এই আদেশ আমার জন্য এসেছে। পিতাজি মিয়োকে বলে তাহলে তুমিও আমাদের সাথে চলো। মিও বলে আমার কি আপনাদের সাথে যাওয়াটা ঠিক হবে? কুডো বলে হ্যাঁ, কারণ ওখানে ইনভেস্টিগেশন করতে কিছু সময় পার হয়ে যাবে, আর আমি মনে করি ঘরে বসে থাকার থেকে একটু ঘোরাঘুরি করাটা ভালো হবে। এটা শুনে মিও অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা কুডো আর মিওকে রেল স্টেশনে দেখতে পাই। তারা ট্রেনে করে যাত্রা শুরু করলে তখন মিও ভাবতে থাকে আমি আজকের আগে কোনোদিনও এভাবে বাহিরে আসিনি। মিস্টার কুডোর বাড়ির লোকজনরা কি আমাকে গ্রহণ করবে? তারা যখন জানবে আমি কখনো স্কুলেও যাইনি তখন তারা মনে মনে কি ভাববে? এগুলো ভেবে ভেবে মিও অনেকটা নার্ভাস হয়ে যায়। তখন আমরা কুডোর কিছু সময় আগের একটা দৃশ্য দেখতে পাই। জেনারেল ওকাইতো বলে রাজধানীর আশেপাশে কিছু এলাকায় কিছু অদ্ভুত দানবদেরকে দেখা গিয়েছে। তখন এখান থেকে গোডো বলে এই দানবগুলোরও নিশ্চয়ই তাদের নিজের এক একটা অলৌকিক শক্তি রয়েছে। যাদের কাছে দানব দেখার শক্তি নেই তারাও কি নর্মালি এই দানবদেরকে দেখতে পারবে? তখন কুডো বলে আলাদা আলাদা এলাকার মানুষেরা তাদের এলাকায় একই আকারের একটা দানবকে দেখতে পাবে, এটা হওয়াটা প্রায় অসম্ভবের মতো। ওকাইতো বলে তোমার এই কাজটাই হচ্ছে আসল উদ্দেশ্য, তুমি এই অদ্ভুত বিষয়গুলোর আসল রহস্য খুঁজে বের করবে। কুডো বলে এমনিতে আমার এই বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না, তবে যেহেতু রাজকুমার তাকাহিতো এই কাজটার জন্য আমাকে যেতে বলেছেন সেজন্য আমি অবশ্যই যাব। ওকাইতো বলে হ্যাঁ, উনি ভবিষ্যতের কথা মাথায় রেখেই তোমাকে যেতে বলেছেন। কুডো বলে আমার মনে হয় ওইসব জায়গায় অন্য একটা এলাকার অপরিচিত কেউ ঘুরে বেড়াচ্ছে। আমি ওখানে গিয়ে খোঁজ নেব যে এই দুইটা ঘটনার একে অপরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যাই হোক, বর্তমানে ট্রেন চলতে চলতে তারা রেল স্টেশনে চলে আসে। সেই সময় তাদেরকে রিসিভ করার জন্য এই বৃদ্ধ লোক এসেছিল। বৃদ্ধ লোকের নাম হলো সাসাকি। কুডো বলে আপনার সাথে অনেক বছর পরে দেখা হয়েছে। সাসাকি বলে জি, অনেক সময় পার হয়ে গিয়েছে, আর আপনি তো আগের থেকেও অনেক সুন্দর হয়ে গিয়েছেন। কুডো মিয়োকে বলে ইনি হচ্ছেন আমাদের কুডো পরিবারের সবচেয়ে পুরাতন ও বিশ্বস্ত একজন কেয়ারটেকার। তারপর তারা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং তারা যাওয়ার সময় আমরা এখানে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। তারা বাড়িতে পৌঁছে যখন ভিতরে প্রবেশ করে তখন সমস্ত কেয়ারটেকার ও ওয়ার্কাররা মাথা নিচু করে তাদেরকে সম্মানের সাথে স্বাগতম জানায়। পিতাজি বলে তোমরা এসে গিয়েছো, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। কুডো বলে আমরা এত দূর থেকে এসেছি, কিন্তু সে একবারও আমাদেরকে স্বাগতম জানানোর জন্য বাহিরেও আসলো না। তখন পিতাজি উপর থেকে তার স্ত্রী অর্থাৎ কুডোর মাকে নিচে আসতে বলে। কুডোর মা নিচে আসতে আসতে বলে আমি তোমাকে কতবার বলেছি তোমার এরকম চিৎকার করা আমার একদমই পছন্দ না। উনি নিচে আসলে মিও তার হবু শাশুড়িকে দেখে অনেক অবাক হয়ে যায়। মাতাজির সামনে এসে বলে শেষ পর্যন্ত এত বছর পরে তোমার বাড়ির কথা মনে পড়লো? না তুমি নতুন বছরে এসেছিলে আর না অন্য কোনো একটা সময় এসেছিলে, তুমি অনেক কঠোর হয়ে গিয়েছো। কুডো বলে আমি এজন্যই আসিনি কারণ আপনার চেহারা দেখাটা আমার একদমই সহ্য হয় না। মাতাজি বলে তুমি তো অনেক বিদ্রোহী হয়ে গিয়েছো, তুমি কি ভুলে গিয়েছো তুমি এখন এই বংশের প্রধান হয়ে গিয়েছো? তখন মিও বলে আমার নাম হচ্ছে মিও সাইমোরি, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। এটা বলে সে মাথা নিচু করলে মাতাজি বলে তুমি আর কতক্ষণ মাথা নিচু করে থাকবে? মিও মাথা উঁচু করে ক্ষমা চাইলে মাতাজি বলে আমি তো তোমাকে ক্ষমা চাইতে বলিনি। এরকম কথা শুনে মিও অনেকটা আনকমফোর্টেবল হয়ে যায়। মাতাজি বলে তুমি কি আমাদের বলবে যে এই ফালতু চাকরানিকে তুমি কোথায় পেয়েছো? এই মেয়েটাকে তুমি কোন গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসেছো? দেখতে তো অনেক বেশি সাধারণ। যদি এরকম একটা মেয়েকে তুমি সাথে নিয়ে ঘোরাঘুরি করো তাহলে মানুষেরা আমাদেরকে ক্যারেক্টারলেস বলবে। তুমি তোমার হবু স্ত্রীর সাথে আমাদেরকে দেখা করাবে বলেছিলে, তো সে কোথায়? আমার তো মনে পড়ছে না আমি কোনো একটা ফালতু চাকরকে এখানে আসতে বলেছিলাম। কুডো এই কথাগুলো শুনে মারাত্মক রাগান্বিত হয়ে বলে আপনি এর আগে আর একটা শব্দ উচ্চারণ করবেন না। তখন কুডোর রাগের কারণে তার সুপার ন্যাচারাল অ্যাবিলিটির কারণে সেখানে একটা বজ্রপাত হয়ে যায়। মাতাজি বলে এরকম পাওয়ার ব্যবহার করা তো আমি তোমাকে কখনোই শেখাইনি। কুডো বলে আপনি মজা করবেন না, আমি কখনো আপনাকে আমার মা হিসেবে গ্রহণও করিনি। তখন মিও কুডোকে এভাবে ধরে বলে আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। মাতাজি বলে আমাদের মধ্যে কথা বলা বন্ধ করো। আর তুমি আমার ছেলের শরীরে হাত দিয়ে কথা বলার দুঃসাহস কিভাবে পেয়েছো? তুমি কি মনে করছো তোমার মতো একটা ফালতু মেয়ে আমাদের কুডো বংশের বউ হতে পারবে?
তখন কুডো আরো রাগান্বিত হয়ে যায়। তখন পিতাজি তার একটা ম্যাজিকের মাধ্যমে তাদের ঝগড়া থামিয়ে বলে, অনেক হয়েছে, তোমরা থামো এখন। আমরা এখানে একজন মেহমানকে স্বাগতম জানানোর জন্য একত্রিত হয়েছি। কুডো মিওকে বলে, আমাকে ক্ষমা করে দিও। তারপর তারা একসাথে ভিতরে প্রবেশ করে। যাওয়ার সময় কুডো বলে, পরের বার মিওকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে একেবারে উপরে পাঠিয়ে দেব। সে মিওকে বলে, আমি ভাবতেও পারিনি যে তোমার সাথে এমনটা হবে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, যদিও আমি জানতাম আমার মা কোন টাইপের মানুষ। মিও বলে, আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক রয়েছি। কুডো একটু মুচকি হেসে বলে, তুমি এখন হালকা বিশ্রাম নাও। বিকেলের দিক দিয়ে আমরা একসাথে বাহিরে হাঁটাহাঁটি করতে বের হব। আর যেই ইনভেস্টিগেশনের জন্য এসেছি ওইটার জন্য মানুষদের সাথে একটু কথাবার্তাও বলে নেব। বিকেলে তারা যখন বাহিরে বের হয় তখন আমরা আশেপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। কুডো বলে, রাজকুমার তাকাহিতো এটা জেনে অনেক খুশি হয়েছেন যে আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি। উনি এটা ফ্রেন্ডলি ভাবে বলেছেন নাকি কোনো একটা ভবিষ্যতের সংকেত পেয়ে বলেছেন এটা আমি জানি না, তবে উনি বলেছেন এই সফরে আমাদের একসঙ্গে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর তারা একটা দোকানে এসে ওই দোকানের জিনিসপত্রগুলো দেখতে থাকে। এখানে কি কি কেনা প্রয়োজন সেটা সিলেক্ট করে কুডো যখন তাকে বলে এগুলো সব কুডো ভিলাতে পাঠিয়ে দিয়েন, তখন তিনি বলেন যে তার মানে তুমি টাডাকিও কুডোর ছেলে, তুমি নিশ্চয়ই রাজধানী থেকে এসেছো তাই না? তুমি যেহেতু এখানে অনেকদিন পরে এসেছো তাই ফিরে যাওয়ার সময় একটু সাবধানে যেও। ইদানিং অনেক আজব আজব কথা আমার কানে এসেছে। কুডো বলে, আপনি কি শুনেছেন? তিনি বলেন, কিছু কিছু মানুষেরা বলেছেন তারা নাকি জঙ্গলে দানবদেরকে দেখেছে, আর কিছু মানুষ কিছু অদ্ভুত মানুষদেরকে শহরের বাহিরে একটা ভাঙ্গাচোরা ঝোপড়ার ভিতরে যেতে দেখেছিল। কুডো বলে, আমরা খেয়াল রাখবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর সানসেট দেখার সময় কুডো বলে, তোমার কি বাহিরে এসে ভালো লাগছে? মিও বলে, হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর। কুডো বলে, আজকে আমার মায়ের ব্যবহারের জন্য আমার অনেক আফসোস হচ্ছে। হতে পারে তুমি পরবর্তীতে যখন তার সাথে দেখা করবে তখনও তোমার এরকমই খারাপ লাগবে। তখন মিও কুডোর হাত ধরে বলে, আমি আপনার বিরুদ্ধে কথা বলছি না, আর আমি অতীতকেও পরিবর্তন করতে পারবো না, তবে আমি চাই আপনার মায়ের সাথে আপনার সম্পর্কটা যেন ভালো হয়ে যায়। কুডো মিওর হাত ধরে বলে, তোমার যদি এটাই ভালো মনে হয় তাহলে তুমি যেটা সিদ্ধান্ত নিবে সেটাই করতে পারো। কিছুক্ষণ পর তারা একসাথে বাড়িতে ফিরে আসে। একজন মহিলা বলে, আপনারা বিশ্রাম করুন, ততক্ষণে আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। তারা একটা রুমে আসলে মিও দেখতে পায় এই রুমে শুধু একটাই খাট রয়েছে। সে মনে মনে ভাবে, তার মানে মিস্টার কুডোর সাথে আমাকে একই খাটে ঘুমাতে হবে? না না না, এটা কোনোভাবেই সম্ভব না। বিষয়টা এরকম না যে আমি তার সাথে ঘুমাতে চাই না, আসল বিষয়টা হচ্ছে আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। এটা ভাবতে ভাবতে মিও অনেক লজ্জা পেতে থাকে। কুডো জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? মিও খাটের দিকে ইশারা করলে কুডো বলে, আরে আমার বাবা একটু বেশি গভীর চিন্তা করে ফেলেছেন। যাই হোক, আমরা নর্মালি যেভাবে ঘুমাই আজকেও ওইভাবেই ঘুমাবো। এটা শুনে মিও আরো লজ্জা পেয়ে যায় আর বলে, আমি এখনই গিয়ে ওনাকে খাট আলাদা করে দেওয়ার কথা বলছি। যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা আরাতাকে রাজকুমার তাকাহিতোর কাছে দেখতে পাই। তাকাহিতো বলে, তোমাদের উসুবা পরিবারের সবকিছু কি ঠিক রয়েছে? আরাতা বলে, হ্যাঁ, আপনার জন্য আমাদের সব নিয়ম কানুনকে আমরা পরিবর্তন করে এখন একটা নতুন উসুবাকে গঠন করার কাজ করছি। তাকাহিতো বলে, অনেক ভালো কথা। তুমি যেহেতু উসুবা বংশের প্রধান সেহেতু তোমার প্রতি আমার আশা ভরসা অনেক বেশি। নতুন উসুবা পরিবারকে তোমার নিজের কাঁধে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে তোমাদের পরিবারের ভবিষ্যৎটা এখনো সম্পূর্ণভাবে স্থির হয়নি। তোমাদের আরো সতর্ক থাকতে হবে। বর্তমানে রাজধানীর ভবিষ্যৎ উসুবা বংশের রক্তের দ্বারা অনেক খারাপভাবে বিপদগ্রস্ত রয়েছে। এখন সবকিছু স্বপ্নদর্শনের শক্তির অধিকারী ওই মিওর উপরে নির্ভর করছে, আর যারা মিওকে সাহায্য করছে অর্থাৎ তোমাদের উপরেও নির্ভর করছে। আরাতা বলে, কি হতে চলেছে? তাকাহিতো বলে, আমি ভবিষ্যৎকে তোমার দায়িত্বে ছেড়ে দিচ্ছি, আর সত্যি কথা বললে কি হতে চলেছে সেটা সঠিকভাবে আমিও জানি না। তো আমি কি তোমার উপর ভরসা করতে পারি? আরাতা বলে, আপনি আমাদের উসুবা বংশকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে নতুনভাবে জন্ম দিয়েছেন, তাই আপনি আপনার এই খাদেমকে আপনার হাতের তলোয়ার হিসেবে গ্রহণ করুন। তাকাহিতো বলে, আমি তোমাকে এই মিশনের সমস্ত দায়িত্ব দিচ্ছি। খুব শীঘ্রই একটা বিপদ আসতে চলেছে, সতর্ক থেকো। রাজকুমার তাকাহিতোর এই সতর্ক বার্তার সাথে দ্বিতীয় নাম্বার সিজনের প্রথম নাম্বার পর্বটি এখানেই শেষ হয়ে যায়।
এপিসোডের শুরুতে আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। মিও যখন তার রুমে বসেছিল তখন একজন মহিলা এসে মিওকে বলে, আপনাকে আমাদের মালকিন নিজের রুমে ডেকেছেন। মিও অনেক ভয়ে ভয়ে মিস্টার কুডোর মায়ের রুমে আসে, আর এই রুমে এত দামি দামি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে অনেক অবাক হয়ে যায়। তখন মাতাজি মিওকে এই বাড়িতে যেই সব মহিলারা কাজ করে তাদের যেই চাকরের পোশাক রয়েছে ওই পোশাকটা পরতে বলে, আর বলে এই চাকরের পোশাকটা তোমার শরীরে অনেক ভালো মানাবে, তুমি এই বাড়িতে আমাদের চাকরদের সাথে মিলে কাজ করবে। এটা শুনে মিও আর ওই মহিলা দুইজনই অবাক হয়ে যায়। মাতাজি বলে, আমার মনে পড়ছে না আমি কখনো তোমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছি, তাই এখানে থাকতে হলে তোমার আমাদের জন্য কোনো না কোনো কাজ করতেই হবে। মিও বলে, আচ্ছা ঠিক আছে। সে যখন এই পোশাকটা হাতে নেয় তখন মাতাজি বলতে থাকে, কুডো আমাকে অনেক নিরাশ করেছে, সে এমন একটা ফালতু মেয়ের সাথে এঙ্গেজমেন্ট কিভাবে করতে পারলো? তুমি সাইমরি বংশের মেয়ে তাই না? এরকম একটা বংশের সাথে সম্পর্ক করে আমাদের লাভ কি? তুমি কোনোভাবেই আমাদের কুডো বংশের কোনো অংশ হওয়ার একদমই যোগ্য নও। তখন মাতাজি ওই মহিলাকে বলে, তুমি এই মেয়েটাকে দিয়ে যত পারো তত বেশি কাজ করাও। ওই মহিলা বলে, কিন্তু এরকম করাটা কি ঠিক হবে? মাতাজি বলে, কি বললে? তুমি আমার হুকুমের বিরুদ্ধে কথা বলছো? ওই মহিলা বলে, না মানে আসলে এরকম না, আমি এটা ভাবছি যে এই বিষয়টা যখন মিস্টার কুডো জানতে পারবে তখন তিনি কি বলবেন। মিও বলে, আপনি চিন্তা করবেন না, আমি কাজ করব। আমি এখনই এই পুরো ঘরকে পরিষ্কার করে দিচ্ছি, আর এটার সাথে আপনি যেই কাজ আমাকে করতে বলবেন আমি ওই কাজই করব। পরের দৃশ্যে আমরা কুডোকে এই এলাকার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখতে পাই। কুডো মনে মনে ভাবছিল এই এলাকায় যে দানব রয়েছে এই বিষয়ে এখানকার মানুষেরা তেমন কিছুই জানে না, তাই এই বিষয়টা একেবারেই ভুল যে এখানে কোনো দানবরা প্রাকৃতিকভাবে আসতে পারে। তারপরে কুডো এই মহিলার কাছ থেকে গত পর্বে যেই ভাঙ্গাচুরা একটা ঝোপড়ার কথা শুনেছিল ওই ঝোপড়াটা কোন জায়গায় সেটা জেনে নেয়। এইদিকে আমরা দেখি মিও এই পোশাক পরে এখানে ঝাড়ু দেওয়ার কাজ করছিল। তখন মিওকে এত সুন্দর করে ঝাড়ু দিতে দেখে এই মহিলা একদম অবাক হয়ে যায়। তারপর মিও যখন এখানে গ্লাস পরিষ্কার করছিল তখন মিওর গ্লাস পরিষ্কার করার টেকনিক দেখে বাকি মেয়েরাও একদম হা করে তাকিয়ে থাকে। ওইদিকে কুডোর মা ভাবছিল মিও হয়তো এতক্ষণে কাজের চাপ সহ্য করতে না পেরে এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু সে যখন জানতে পারে মিও অনেক সুন্দরভাবে কাজ করছে তখন সে অনেক রাগান্বিত হয়ে নিচে চলে আসে। আর মিওকে এখানে সবার সাথে মিলে কাজ করতে দেখে তার কাছে এসে রাগান্বিত হয়ে বলতে থাকে, তোমার মতো একটা মেয়ের এভাবে মাটিতে বসে ময়লা পরিষ্কার করাটাই সবচেয়ে ভালো মানায়। মিও বলে, আমি সবগুলো কাজ অনেক ভালোভাবে করার চেষ্টা করব। কুডোর মা অনেক বিরক্তির সুরে বলে, তুমি আমার কথা বুঝতেই পারছো না, আমি তোমাকে বলছি তুমি কোনোভাবেই এই কুডো বংশের জন্য একেবারেই যোগ্য নও, তাই আমার কথা বুঝে থাকলে তুমি চলে যাও এখান থেকে। মিও বলে, এই কথাটা আমিও জানি যে আমি এই বংশের জন্য কোনোভাবেই যোগ্য নই, কিন্তু আমার হবু হাজবেন্ড মিস্টার কুডো চান যে আমি যেন এখানে ওনার সাথেই থাকি, সেজন্য আমি সবসময় চেষ্টা চালিয়ে যাব, কখনোই গিভ আপ করব না। তখন মাতাজির মনে পড়ে যায় গতকালকে কুডো তাকে বলেছিল আমি কখনো আপনাকে আমার মা হিসেবে গ্রহণই করিনি, হয়তো কথাটা আপনি ভুলে গিয়েছেন। এটা মনে পড়ার পর কুডোর মা অনেক রাগান্বিত হয়ে মিওকে যখন আঘাত করার জন্য তার হাত উঁচু করে তখন মিওর বাবা এসে তাকে থামিয়ে দেয় আর বলে, আমি আমার চোখের সামনে এটা হতে দেখতে পারবো না। কুডোর বাবা মিওর কাছে ক্ষমা চেয়ে কুডোর মাকে সেখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় মাতাজি বলে, তুমি কেন বুঝতে পারছো না, এই ফালতু মেয়েটার আমাদের কুডো বংশের বউ হওয়ার একেবারেই অনুমতি নেই। সে মিওকে বলে, তুমি যত যাই করো না কেন তুমি কখনোই কুডো পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হবে না। কুডোর বাবা তাকে থামিয়ে সেখান থেকে নিয়ে যায়। তখন এই মেয়েটা মিওকে বলে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি ভাবতাম যে যারা বড় বংশের মেয়ে তারা কখনোই কোনো কাজই ঠিকমতো করতে পারে না, আর বিশেষ করে পরিষ্কার করা তো আরও করতে পারবে না, কিন্তু আপনাকে দেখে আমি ভুল প্রমাণিত হয়েছি। আপনার পরিষ্কার করার প্রতিভা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি। এই মেয়েটা বলে, আমরা সবাই আপনার কাজ দেখে একদম ইমপ্রেস হয়ে গিয়েছি, একদিন আমাদের মালকিনও আপনার ভিতরের এই ভালো মানুষটাকে অবশ্যই দেখতে পারবেন। এই বৃদ্ধ মহিলা বলে, আমি এখন বুঝতে পেরেছি যে আমাদের বড় মালিক আপনার বিয়ের জন্য সাইমরি বংশে কেন প্রস্তাব পাঠিয়েছিলেন। এটা শুনে মিও অনেক খুশি হয়ে যায়। ওইদিকে আমরা কুডোকে দেখি, সে ওই ভাঙ্গাচোরা ঝোপড়ার সামনে এসে যখন ভিতরে প্রবেশ করে তখন এই ঝোপড়ার ভিতরের জিনিসপত্রগুলোকে সে অনেক মনোযোগ সহকারে দেখতে থাকে। কুডো ঘুরতে ঘুরতে সেখানে এই অদ্ভুত একটা প্রাণীকে দেখতে পায়।
সে আরো একটু সামনে এগিয়ে গেলে এখানে এই চিহ্ন দেখে তার মনে পড়ে যায় এই চিহ্নটার মানে হলো তাদের সম্রাটকে অনেক ভয়ানকভাবে অপমানিত করা। কুডো বলে, আমার মনে হচ্ছে যারা এইসব উল্টাপাল্টা কাজ করছে তারা চাচ্ছে যে কেউ যেন এই চিহ্নটা দেখতে পাক। তখন কুডো সেখানে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা ওই মুহূর্তেই কুডোর উপর আক্রমণ করতে শুরু করে। লোকটা অনেকভাবে কুডোর উপর আক্রমণ করার চেষ্টা করলেও কুডো তার পাওয়ার দিয়ে ওই আক্রমণগুলোকে খুব সহজেই থামিয়ে তার পাওয়ার দিয়ে ওই লোকটার উপর আক্রমণ করে। কুডো ওই লোকটার কাছে এসে তার পরিচয় জিজ্ঞাসা করলে লোকটা হাসতে হাসতে বলে, আমি আমার মালিকের কাছ থেকে অসাধারণ একটা ব্লেসিংয়ের সাহায্যে এই মারাত্মক একটা ক্ষমতা পেয়েছি। তুমি আমার এই ক্ষমতার কারণে আমাকে কিছুই করতে পারবে না। তখন ওই লোকটার আশেপাশে হঠাৎ করে অনেক আগুন জ্বলতে শুরু করে, আর আগুনের মধ্য দিয়ে ওই লোকটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। সন্ধ্যার দিক দিয়ে কুডো জঙ্গলের রাস্তা দিয়ে যখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল তখন ভাবছিল, আমার মনে হচ্ছে আমি মিওকে এখানে নিয়ে এসে ভুল করে ফেলেছি, আর আমার এই ভুল সিদ্ধান্ত তাকে বিপদে ফেলতে পারে। এমনিতেও বাড়ির ভিতরে থাকলে মিওর কোনো ক্ষতি হবে না, কিন্তু বাড়ির ভিতরে আমার মা রয়েছে, তার উপরে মিও আমার মায়ের সাথে আমার সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। এগুলো ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে এসে দেখে মিও তার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কুডো দৌড়ে মিওর কাছে গেলে মিও তাকে স্বাগতম জানায়। তারপর বাড়ির ভিতরে আসলে কুডো মিওকে তার কাছে বসতে বলে। মিও কুডোর কাছে এসে বসলে কুডো মিওর শরীরে একটা কম্বল দিয়ে বলে, এখন তোমার ভালো লাগছে তাই না? আজকে কি আমার মা তোমাকে কিছু বলেছে? মিও বলে, হ্যাঁ, আজকে মাতাজির জন্য আমি এই পরিবারের বিষয়ে অনেক কিছুই বুঝতে পেরেছি। এই জায়গাটা সাইমরি ভবনের থেকে একেবারে ভিন্ন। এখানকার পরিবেশ অনেক শান্ত। এই বাড়িতে কারোর চেহারাতেই কখনো দুশ্চিন্তা বা বিরক্তির ভাব থাকে না। আর আপনার মা এই পরিবারের সবাইকে অনেক ভালোভাবে দেখে শুনে রাখছেন। উনি অনেক অসাধারণ একজন মানুষ। কুডো বলে, আমি তো ওনার বিষয়ে এই প্রথম এরকম কিছু শুনছি। কুডো জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? মিও বলে, না, আমি শুধু যেই কাজটা করতে চাচ্ছি এটা করতে আমার আরো একটু সময় লাগবে। কুডো বলে, এই কাজটা আর কতদিন চলবে? মিও বলে, যতদিন আমি সহ্য করতে পারছি ততদিন চলবে, আর সবকিছু আমার সহ্যের বাহিরে চলে গেলে আমি থামিয়ে দিব। আপনি কি রাজি আছেন? কুডো বলে, আমি যদি এখন না করি তাহলে কি তুমি এই কাজটা বন্ধ করে দিবে? মিও বলে, আমি একদমই বন্ধ করব না। কুডো বলে, তুমি চিন্তা করো না, তুমি কাজ চালিয়ে যাও, আমি সবসময় তোমার উপর নজর রাখবো। তখন কুডো মিওকে তার বুকে এভাবে জড়িয়ে ধরে। পরের দিন সকালে মিও মাতাজির সাথে কথা বলার নিয়ত করে তার রুমে যায় আর বলে, মা, আপনার শরীর এখন কেমন আছে? মাতাজি বলে, গতকালকে শুধু তোমার জন্যই আমি আমার স্বামীর কাছে বকা খেয়েছি, তো এখন বলো তুমি এখানে কি করতে এসেছো? মিও বলে, আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। মাতাজি বলে, কিন্তু আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না। মিও বলে, কিন্তু আমি মিস্টার কুডোর কাছ থেকে শিখেছি যে আসল পরিবার কাকে বলে। এই বাড়িতে আপনারা সবাই অনেক ভালোভাবে একে অপরের সাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করেন। তবে এত ভালোবাসা হওয়ার পরেও আমি দেখেছি আপনার আর মিস্টার কুডোর মাঝে একটা সংঘর্ষ রয়েছে। মাতাজি বলে, তোমার মতো বাহিরের মানুষের এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। মিও বলে, কিন্তু আমি জানি আপনি মিস্টার কুডোর সাথে এতটা কঠোরভাবে এজন্যই ব্যবহার করেন কারণ আপনি ওনাকে ভালোবাসেন। এটা শুনে মাতাজি ধমক দিয়ে বলে, তুমি মুখ দিয়ে আর একটাও কথা বের করবে না, চুপ করো আর চলে যাও এখান থেকে। তখন মিও মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তারপরে আমরা দেখি এই মহিলাটা মিওকে বলছে, আপনার অনুমান একদম সঠিক, আমাদের বড় মালকিন কুডো বংশের ভালো চান, সেজন্যই তিনি এরকম কঠোর ব্যবহার করেন। উনি মিস্টার কুডোকে অনেক কঠোরভাবে বড় করেছেন যাতে মিস্টার কুডো যেন এই পরিবারের দায়িত্ব সামলাতে পারে। তখন কুডোর বাবা বলে, আর এটার কারণেই কুডো মহিলাদেরকে বেশি একটা পছন্দ করে না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আজকে কুডোর মা তোমার সাথে যেই ব্যবহার করেছে এটার জন্য আমিও কিছুটা দায়ী। কুডোর মা অনেক বুদ্ধিমতী ও সাহসী একজন মহিলা ছিলেন। উনি শুধু এই পরিবারের সামান্য একজন বউ হয়ে থাকতে চাননি। মানুষেরা আমাদের থেকে কি এক্সপেক্ট করবে ওইটার সমস্ত দায়িত্ব কুডোর মা নিজের মাথায় নিয়ে নিয়েছিল। এই মহিলা বলে, আর উনি যেহেতু নিজের দায়িত্ব পালনের জন্য সারা জীবন অনেক কঠোরভাবেই কথা বলেছেন, সেজন্য উনি নিজের প্রতি কখনো খেয়ালই করতে পারেননি। কুডোর বাবা বলে, আমি জানি আমার ছেলের তোমাকে প্রয়োজন। আর কুডোর মা এতটাও বোকা না যে সে এই কথাটা বুঝতে পারবে না। সে এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবে।
পারবে। এটা শুনে মিও খুশি হয়ে যায়। যাই হোক, তখন আমরা দেখি বাড়ির দরজায় একজন মা তার ছেলেকে নিয়ে এসেছে। ছেলেটা খুবই ভয় পেয়ে বলছে, আমি একটা রাক্ষসকে দেখেছি, ওই রাক্ষসটা আমাদের গ্রামে আমার বন্ধুদেরকে খেয়ে ফেলেছে, আমাদেরকে সাহায্য করুন। এটা বলতে বলতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন কুডো বলে, তোমরা এই ছেলেটার খেয়াল রাখো, আমি এখনই ওদের গ্রাম থেকে ঘুরে আসছি। ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে আসলে মিও ছেলেটাকে দেখে ভাবে, আমি আমার স্বপ্ন দর্শনের শক্তির মাধ্যমে এই ছেলেটাকে সুস্থ করতে পারবো, কিন্তু আমার কি এটা করা ঠিক হবে? আরাতা বলেছে, আমি যদি কারোর সাহায্য ছাড়া নিজেই আমার শক্তি ব্যবহার করতে যাই তাহলে এটা আমার জন্য বিপজ্জনক হতে পারে। মিও যখন এগুলো ভাবছিল তখন সেখানে মাতাজি এসে বলে, এখানে কি হচ্ছে? তুমি ওখান থেকে সরে যাও, তোমার মতো একটা ফালতু মেয়ে এই ছেলেটার কোনো সাহায্য করতে পারবে না। মিও বলে, আমি সাহায্য করতে পারবো। মাতাজি বলে, তাই নাকি? তো বলো তুমি কি করতে পারবে? মিও বলে, আমি আমার সুপারন্যাচারাল অ্যাবিলিটির মাধ্যমে এই ছেলেটাকে ঠিক করতে পারবো। মাতাজি বলে, আমি জানি তোমার কাছে এরকম কোনো পাওয়ার নেই। মিও বলে, আমার কাছে আছে, কারণ আমার শরীরে উসুবা বংশের রক্ত রয়েছে। মাতাজি বলে, তুমি এসব ফালতু কথা বলা বন্ধ করো, তুমি আমার ছেলের মনোযোগ তোমার দিকে নেওয়ার জন্য যা খুশি তাই করতে পারো, তাই না? মিও বলে, আমি মিস্টার কুডোকে সাহায্য করতে চাই, আমি শুধু ওনার ওয়াইফ হয়ে থাকতে চাই না, আমি ওনার জীবনে আমার ভূমিকাটাকে একদম সততার সাথে ভালোভাবে পালন করতে চাই। মাতাজি বলে, আরে এটা করতে কি তুমি তোমার জীবনও দিয়ে দিবে? মিও বলে, যদি মিস্টার কুডোর জন্য হয় তাহলে অবশ্যই দিয়ে দিব। মিও তার সুপারন্যাচারাল অ্যাবিলিটি ব্যবহার করে স্বপ্নের দুনিয়ায় পৌঁছে সামনে একটা গাছ দেখে যখন গাছের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সেখানে আরাতা এসে মিওকে থামিয়ে দেয়। আর এটার সাথেই দ্বিতীয় নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়।